আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেরি করে ফেলছি আজকে একটু, কারণ হচ্ছে আমি ওই আপনাদের স্লাইড গুলো গুছাতে একটু সময় লেগে গেছে। দুঃখিত আন্তরিকভাবে। আমরা গত ক্লাসে আমার মনে আছে যে আপনাদেরকে বিভব বিভাজক পড়াচ্ছিলাম। সো বিভব বিভাজক বা ভোল্টেজ ডিভাইডার পড়াচ্ছিলাম গত ক্লাসে। আজকে আমি শুরু করব তড়িৎ বিভাজক দিয়ে। আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আপনার বর্তনীর একেবারে প্রাথমিক ধাপগুলা সলভ করার কিছু জিনিসপত্র শেখা। সো চলেন তড়িৎ বিভাজক দিয়ে আমরা ডিরেক্টলি শুরু করে দিই। আমি ডিরেক্টলি আপনাদেরকে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে তড়িৎ বিভাজক, মানে কারেন্ট কিভাবে ভাগ করা যায় সেটা আমরা শিখবো। এখন কারেন্ট ভাগ হবে কখন, এটা আগে প্রথমে চিন্তা করি। দেখেন, আমার যদি সিরিজে থাকে কিছু বস্তু তাহলে তো কারেন্ট একই যাবে, এটা গতদিন আমরা বুঝছি। তার মানে সিরিজে থাকলে কারেন্ট ভাগ হওয়ার কোনো প্রশ্নই নাই। তাহলে কখন কারেন্ট ভাগ হবে? প্যারালালি থাকলে। সো আমার যদি কোনো বর্তনীতে প্যারালাল কিছু ব্রাঞ্চ থাকে, কতগুলা বাহু সমান্তরালে থাকে, তাহলে অ্যাকচুয়ালি ওইখানে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা ভাগ ভাগ হয়ে যাবে। তাহলে চলেন আমরা প্যারালাল ব্রাঞ্চে কিভাবে কারেন্টটা ভাগ হয়ে যায় সেটা দিয়ে এখন শুরু করি। সো আমাদের এখনকার দেখার বিষয় হচ্ছে তড়িৎ বিভাজকটা কি এবং কিভাবে সেটা কাজ করে, থিওরিটা কি। তড়িৎ বিভাজক, তড়িৎ বিভাজক, কারেন্ট ডিভাইডার। একটা ছিল পটেনশিয়াল ডিভাইডার বা ভোল্টেজ বিভাজক, এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার বা তড়িৎ বিভাজক। এখন দেখেন, আমি যখন তড়িৎ বিভাজন করতেছি, কোন একটা তড়িৎ বিভাজক যখন আমি ব্যবহার করতেছি, ধরেন একটা ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ, আই। এখন এই কারেন্টটা দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, একটা ব্রাঞ্চ এটা আর একটা ব্রাঞ্চ এটা। ও মা, আমার ইনকু শেপটা অফ করে রাখি, সেখানে শেপ তৈরি করে ফেলছে। ওকে, এই রোধটা আর অন, এই রোধটা আর টু। এখান দিয়ে কারেন্টটা যাবে আই ওয়ান, এখান দিয়ে কারেন্টটা যাবে আই টু। এবার দেখেন, আই কারেন্টটা আসলো দুইটা ভাগে ভাগ হলো, আবার এখান থেকে আই কারেন্টই যাচ্ছে। এবার আমরা অলরেডি জানি যে দুইটা ব্রাঞ্চ যদি থাকে, প্যারালাল দুইটা ব্রাঞ্চ, ব্রাঞ্চ দুইটার শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর ভোল্টেজ একই হবে। তার মানে এ এবং বি পর্যন্ত যে ভোল্টেজটা ভি এ বি, এ থেকে বি পর্যন্ত যে ভোল্টেজটা ভি এ বি, এটা হচ্ছে আই ওয়ান আর ওয়ান, আবার ভি এ বিটা হচ্ছে আই টু আর টু। সমান্তরাল সংযুক্ত যদি করি আমরা, তাহলে দুই প্রান্তের প্রান্তীয় বিভব পার্থক্য সেম থাকে, এটা একটা। আর এই যে আই কারেন্টটা যাচ্ছে, এই আই কারেন্টটাই কি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে আই কারেন্টটা যদি দুই ভাগে ভাগ হয়ে যায়, কারেন্ট আই ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু। আমার উদ্দেশ্য হচ্ছে আয়ন এবং আই টুর মানটাকে ফাইন্ড আউট করা, আয়ন কত আই টু কত ফাইন্ড আউট করা। এখন দেখেন, আমি অলরেডি আই সমান আয়ন প্লাস আই টু জানি এবং আয়ন আর ওয়ান সমান আই টু আর টু জানি। এইবার এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা যদি আয়নটাকে সলভ করতে যাই, আই ওয়ান সমান আসবে আই আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। আর আই টু যদি সলভ করতে যাই, আই টু সমান আসবে আই আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। আমি সমীকরণগুলো সমাধান কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি না, আপনারা আই টু এর যে ভ্যালুটা সেটা যদি বসান। আচ্ছা একটু দেখাই দিই, দেখেন একটা সলভ করে দেখাই দিই, কারণ অনেকের মনে কোশ্চেন থেকে যায়। আই সমান আয়ন প্লাস আই টু না? এখন আয়ন আর ওয়ান সমান আই টু আর টু, তাহলে আই টু ইকুয়ালস টু আয়ন আর ওয়ান বাই আর টু। তাহলে আই টু ইকুয়ালস টু আয়ন আর ওয়ান বাই আর টু, তাহলে এটা হচ্ছে আই। এবার দেখি আই ইকুয়ালস টু আয়ন যদি কমন নেই, ওয়ান প্লাস আর ওয়ান বাই আর টু, তাহলে আই ওয়ান কমন নিলাম, উপরে আর টু প্লাস আর ওয়ান ডিভাইডেড বাই আর টু আসতেছে। সো আই ওয়ান ইকুয়ালস টু আই আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। দেখতে পাচ্ছেন?
একইভাবে I2 এর মানও বের করা যায়। তার মানে আমরা যখন তড়িৎ বিভাজক ব্যবহার করতেছি তখন যে কোনো ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট আসলে এইভাবে পাওয়া যায়। যদি আমার দুইটা প্যারালাল ব্রাঞ্চ থাকে, যে কোনো ব্রাঞ্চের মধ্যে কারেন্টটা আমি তড়িৎ বিভাজক দিয়ে বের করতে পারি। সুতরাং বিভব বিভাজক গেল, তড়িৎ বিভাজক গেল, কিন্তু এখানে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলা জ্ঞানজামে ফেলতে পারে আমাদেরকে। সো আমরা এখন কিছু জ্ঞানজাম নিয়ে কথাবার্তা বলবো, কিছু জ্ঞানজামের কথা চিন্তা করব। ভাইয়া, যদি দুইটা ব্রাঞ্চ না থাকে, যদি দুইটা রোধ প্যারালালি না থেকে অনেকগুলা রোধ প্যারালালি থাকে, তখন কি হবে? তাহলে চলেন দেখি অনেকগুলি রোধ সমান্তরালে থাকলে এই তড়িৎ বিভাজকের ফর্মুলাটা কিভাবে আসে। দুইটা রোধ না, দুইয়ের অধিক রোধের জন্য দুই এর অধিক রোধ সমান্তরালে সংযুক্ত থাকলে তড়িৎ বিভাজক। সো কারেন্ট ডিভাইডার রুল when more than two resistances are connected in parallel। সুতরাং দুইয়ের বেশি রোধ যদি প্যারালাল বা সমান্তরালে থাকে তখন তড়িৎ বিভাজক রুলটা কি হবে সেটা এখন আমরা দেখব। চলেন আমরা দুইয়ের বেশি রোধকে এখানে প্যারালালি রাখি। একটা রোধ, দুইটা রোধ, তিনটা রোধ, চারটা রোধ, এইভাবে আমরা n সংখ্যক রোধ রাখবো। n সংখ্যক রোধ প্যারালালি কানেক্টেড। তাহলে প্রথমটা R1, পরেরটা R2, R3, R4, Rn। এবার কারেন্ট যেটা ঢুকতেছে এই কারেন্টটা হচ্ছে I, বের হয়েও যাচ্ছে কারেন্টটা I কারেন্ট ঢুকে I কারেন্ট বের হয়ে যাচ্ছে। এখন এই কারেন্টটা ব্রাঞ্চিং হচ্ছে প্রথম R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যেটা ঢুকতেছে সেটা I1, R2 এর মধ্যে দিয়ে কারেন্ট যেটা ঢুকতেছে I2, R3 এর মধ্যে কারেন্ট ঢুকতেছে I3, R4 এর মধ্যে কারেন্ট ঢুকতেছে I4, Rn এর মধ্যে কারেন্ট যাচ্ছে In। এখন যদি আলাদা আলাদাভাবে সলভ করতে যাই সর্বনাশ হয়ে যাবে, আলাদা আলাদাভাবে এখানে সলভ করতে হবে না। আমরা এটাই হচ্ছে টেকনিক। দেখেন পদার্থবিজ্ঞানে আপনি যখন ভালো করতে চান, পদার্থবিজ্ঞানে আপনাকে যেটা জানতে হবে কনসেপ্ট গুলাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। কারণ কনসেপ্ট গুলা যদি আমরা ঠিক মতো ইউজ না করতে পারি সেক্ষেত্রে বিশাল ঝামেলায় পড়ে যাব। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার সবগুলা রোধ কিভাবে আছে? প্যারালালি আছে। তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য সবার সেম। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা যদি এ, এটা যদি বি হয়, প্রতিটা রোধই কোথা থেকে কোথায় সংযুক্ত? R1 রোধ এ থেকে বি তে সংযুক্ত। তাহলে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য VAB, R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ওই VAB। R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? VAB। তার মানে প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। সো VAB সমান I1 R1 ইকুয়ালস টু I2 R2 ইকুয়ালস টু, এইভাবে যাবে কত? IN RN পর্যন্ত। কিন্তু আমার এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি আপনাদেরকে কনসেপ্টটা শিখাই। দেখেন, আমি যদি সম্পূর্ণ বর্তনীটাকে সরিয়ে একটা মাত্র রোধ নিয়ে আসি, মানে তুল্য রোধ নিয়ে আসি, ধরেন I, এবং একটা তুল্য রোধ নিয়ে আসলাম RP, তাহলে এই যে এ থেকে বি তে যে ভোল্টেজটা VAB, এটাই হবে IRP। দেখেন আমার প্রত্যেকটা রোধের প্রান্তীয় বিভব পার্থক্য VAB। আবার যে তুল্য রোধ আনবো, সেই তুল্য রোধ আনলেও প্রান্তীয় বিভব পার্থক্য কি চেঞ্জ হবে? না, VAB থাকবে, VAB থাকবে। ওকে, সো এখন দেখেন, খেয়াল করেন
ভিএবি সমান আইআরপি। আচ্ছা, বোরহানুল ইসলাম সামি ভাইয়া প্রশ্ন করছিলেন, ভাইয়া ভিএবি সমান আয়ন আরন সমান I2R2 হলো কিভাবে? এই যে দেখেন, এই ডায়াগ্রামটা থেকে খেয়াল করেন, প্রতিটা রোধ এ এবং বি এর সঙ্গে সংযুক্ত, তাহলে দুই প্রান্ত যেহেতু ফিক্সড আছে, প্রান্তীয় বিভব পার্থক্যও ফিক্সড আছে। এই কারণে সমান্তরালে সংযুক্ত প্রতিটা রোধের প্রান্তীয় বিভব পার্থক্য সেম হয়। এখন দেখেন ভিএবি সমান আইআরপি, আবার ভিএবি সমান আয়ন আরন। এখন দেখি I1R1 সমান কি IRP লেখা যায় না? একইভাবে I2R2 লেখা যায় কি IRP? এইভাবে যেতে যেতে INRN লেখা যায় IRP। তাহলে আমার I1 ইকুয়ালস টু IRP ডিভাইডেড বাই R1, I2 ইকুয়ালস টু IRP ডিভাইডেড বাই R2। এইভাবে IN সমান IRP বাই RN। আর আরপি কিভাবে পাবো? প্যারালালি সংযুক্ত 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে RN পর্যন্ত যোগ করে দিব, প্লাস 1/RN। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা তাহলে যদি সূত্র আকারে প্রকাশ করতে যাই যে যে কোনো ব্রাঞ্চের মধ্যে প্যারালাল সংযুক্ত যে কোনো ব্রাঞ্চে কারেন্ট I না আইতম ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট ইকুয়ালস টু I ইন্টু RP ডিভাইডেড বাই RI। এই যে সূত্র শিখিয়ে দিলাম। এইভাবে অ্যাকচুয়ালি কতগুলা ব্রাঞ্চ যদি সমান্তরালে থাকে, দুইয়ের অধিক ব্রাঞ্চ যদি সমান্তরালে থাকে, তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট কত সেটা আমরা এভাবে বের করতে পারি। ওকে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছেন। চলেন একটা ছোট্ট এক্সাম্পল দেখি। দুইয়ের অধিক রোধের জন্য কোন ব্রাঞ্চে কত কারেন্ট হবে তার একটা ছোট্ট এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখার পরে আমরা একটু ইন্টারেস্টিং কিছু ম্যাথ সলভ করবো আজকে ইনশাল্লাহ। সো এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরেন আপনার কাছে কতগুলো রোধ আছে। প্রথম রোধের মান ধরি 3 ওহম, পরের রোধের মান হচ্ছে 6 ওহম, এরপরের রোধের মান 2 ওহম, তারপরে রোধের মান 1 ওহম। 4টা রোধ আছে। এখান দিয়ে ধরেন কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্টই বের হয়ে যাচ্ছে। আপনাকে জিজ্ঞেস করা হলো যে প্রতিটা রোধের, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। সো I1, I2, I3, I4 এরা কত? সো আপনাকে I1 কত, I2 কত, I3 কত, I4 কত এটা বের করতে বললো। এখন আমি যদি এই প্রশ্নটাকে একটু ভালো মতো খেয়াল করে দেখি, প্রশ্নটা খুব সোজা একটা কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন। 4টা রোধ কিভাবে আছে? প্যারালালি আছে। তাহলে আমার তুল্য রোধ আগে বের করে নিই। 1/RP ইকুয়ালস টু হাফ যোগ 1/1 যোগ 1/3 যোগ 1/6। 3, 6, 2, 1 এর লসাগু কত? 12 হবে। 6, 12, 4, 2। তাহলে 24/12। আরপি আসবে 0.5 ওহম। তাহলে আরপি যদি 0.5 ওহম আসে, দেখেন এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত যে ভোল্টেজ VAB ইকুয়ালস টু মোট কারেন্ট I ইন্টু তুল্য রোধ আরপি। তাহলে I দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, তুল্য রোধ আরপি দেওয়া আছে 0.5 ওহম। তাহলে আমরা 2 অ্যাম্পিয়ার ইন্টু 0.5 ওহম যদি করি, সেখান থেকে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 1 ভোল্ট। VAB 1 ভোল্ট। তাহলে I1 ইকুয়ালস টু VAB ডিভাইডেড বাই, দেখেন প্রথম রোধ R1 3 ওহম যুক্ত আছে কি VAB-র দুই প্রান্তে না? তাহলে VAB-র যে ভোল্টেজ পুরোটা আমি পাচ্ছি ডিভাইডেড বাই রোধের মান কত? 3। তাহলে VAB হচ্ছে 1 ডিভাইডেড বাই 3, 0.33 অ্যাম্পিয়ার। I2 VAB ডিভাইডেড বাই 6, 1 ডিভাইডেড বাই 6, 0.167 অ্যাম্পিয়ার। দুইটা গেল। এরপর I3 যদি বের করতে যাই, I3 হচ্ছে VAB ডিভাইডেড বাই R3 রোধটা হচ্ছে 2, 1/2, 0.5 অ্যাম্পিয়ার। আর I4 ইকুয়ালস টু VAB ডিভাইডেড বাই 4 নাম্বার রোধটা কত? 1।
তাহলে 1/1 ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। এই যে দেখেন, যদি একই সাথে অনেকগুলো রোধ প্যারালালি যুক্ত থাকে, খুব সহজ প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বের করা, ঝামেলা টামলা করার দরকার নেই। এখন এখান থেকে একটা জিনিস শেখার আছে, কি শিখতেছি আমরা, সমান্তরালে যদি কতগুলা রোধ যুক্ত থাকে, যে রোধের মান যত কম সেই রোধের মধ্যে তড়িৎ প্রবাহ তত বেশি, যার মান যত কম তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তত কি হবে, বেশি হবে। সো এটা আমরা মাথায় রাখবো। সমান্তরাল সংযোগে, সমান্তরাল সংযোগে সংযুক্ত রোধগুলিতে যার রোধ যত কম তার মাঝে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। সো আমার সিরিজ প্যারালাল দুইটা জিনিসের ঝামেলা শেষ। সো আমরা কারেন্ট ডিভাইডার দেখে ফেলছি, এবং কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে যদি দুইটা রোধ না থেকে দুইয়ের বেশি রোধ থাকে কি হবে, এবং একেবারে ম্যাথ সহ করে ফেললাম আমরা। এবার আমরা যাব বিন্দুর বিভব নির্ণয়ে। আমরা এতক্ষণ ধরে বিভব পার্থক্য চিন্তা করতেছি। এবার আমরা বিভব পার্থক্য না চিন্তা করে চিন্তা করব কোন বিন্দুর বিভব কিভাবে নির্ণয় করা যায়। সো এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে বিন্দুর বিভব নির্ণয়। বর্তনীতে কোন বিন্দুর বিভব নির্ণয়। ফাইন্ডিং আউট ভোল্টেজ at any point of a circuit। একটা বর্তনীর যে কোনো বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। সো আমি আগে একটা বর্তনী আঁকি, ধরেন একটা বর্তনী আঁকতেছি, এখানে একটা কোষ দিই, এখানে রোধ আছে একটা, এখানে রোধ দিলাম আর একটা, বর্তনীটা সুসম্পন্ন হলো। এখন ধরেন এই কোষটা হচ্ছে প্লাস মাইনাস 10 ভোল্টের, একটা রোধের মান 2 ওহম আর একটা রোধের মান 3 ওহম, এবং আমি এখানে একটা গ্রাউন্ড দিয়ে দিলাম। গ্রাউন্ড, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড, এটা কি কি বলা হয়, গ্রাউন্ড। এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ জিরো। যদি গ্রাউন্ড দেওয়া না থাকে তাহলে বলতে পারবো না যে ভোল্টেজটা জিরো। যদি কোথাও আর্থিং বা গ্রাউন্ড দেওয়া থাকে তার মানে কি ওই পয়েন্টের ভোল্টেজ কত হবে, জিরো হবে। তাহলে এই পয়েন্টে আমার ভোল্টেজটা কত, 0 ভোল্ট, 0 ভোল্ট। এবার কোষের এই পাশটা +10 আছে, তার মানে এই পাশে কত ভোল্ট, 10 ভোল্ট। খেয়াল করেন এই পাশে 0 ভোল্ট, এই পয়েন্টটাও কত ভোল্ট, 0 ভোল্ট, আর এখানে আছে কত, 10 ভোল্ট। এবার তাহলে এই 10 ভোল্ট তড়িৎ চালক শক্তিটা দুইটা রোধের মধ্যে দিয়ে ব্যয় হবে। সো আমরা আমাদের থিওরি অনুযায়ী অলরেডি জানি কারেন্ট আই, টোটাল কারেন্ট যে আই যাবে, আই ইকুয়ালস টু ভোল্টেজ কত, 10, রেজিস্ট্যান্স কত, 2 + 3 5, সিরিজে আছে। তাহলে 10/5 ইকুয়ালস টু কত হয়, 2 অ্যাম্পিয়ার। কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখন কারেন্টটা যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। এবার দেখেন 2 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য একটা ভোল্টেজ ব্যয় হবে। তাহলে 2 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে দুই পাশে যে ভোল্টেজের ব্যবধান, সেটা যদি V1 হয়ে থাকে, V1 ইকুয়ালস টু কারেন্টটা কত যাচ্ছে 2 ওহমের মধ্যে দিয়ে, I, এবং রোধ কত, 2, I × 2, I হচ্ছে 2 আর 2, 2 দুগুণা 4 ভোল্ট। তার মানে এই যে রোধটা আছে, রোধের এই প্রান্তটাকে যদি আমরা বলি পি, এটাকে যদি বলি কিউ, ভিপি কিউ, মানে পি থেকে কিউ এর মধ্যে যে বিভব পার্থক্যটা, এটাই কষ্ট হচ্ছে ভিপি মাইনাস ভিকিউ। এখানে ভিপি মাইনাস ভিকিউ করতে হবে, ভিকিউ মাইনাস ভিপি করা যাবে না চলতরিতে। কেন? কারণ কারেন্টটা সবসময় উচ্চ ভোল্টেজ থেকে কোথায় যায়, নিম্ন ভোল্টেজে যায়। দেখেন এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, না হলে কিন্তু চলতরিতে ভুল হবে। আমি যখন ভিপি কিউ বলতেছি,
চলতরিতে, মানে পি থেকে কিউ এর বিভব পার্থক্য দেখছি, তাহলে কারেন্টটা পি থেকে কোথায় যাচ্ছে, কিউ এ যাচ্ছে। এখন কারেন্টটা যদি পি থেকে কিউ এ যায়, সেক্ষেত্রে কার ভোল্টেজ বেশি, পি এর ভোল্টেজ বেশি কার তুলনায়, কিউ এর তুলনায়। তাহলে ভিপি কিউ চলতরিতে কি বোঝাবে, ভিপি মাইনাস ভিকিউ। এটা কিন্তু স্থির তড়িতের মতো ভিকিউ মাইনাস ভিপি করলে ভুল হবে। চলতরিতে আমরা চিন্তা করতেছি কারেন্টের দিক, আর কারেন্টের দিক হচ্ছে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে। সো ভিপি কিউ সমান ভিপি মাইনাস ভিকিউ। এখন ভিপি কিউ আমার বের হয়েছে কত ভোল্ট, ভিপি কিউটাই কিন্তু ভি ওয়ান, ভিপি কিউটাই হচ্ছে আমার ভি ওয়ান। এবার দেখি পি বিন্দুতে ভোল্টেজ কত ছিল, 10 ভোল্ট না? বর্তনী থেকে যখন বের হচ্ছে ভোল্টেজটা, পি বিন্দুর ভোল্টেজটা 10 ভোল্ট। এবার কিউ বিন্দুর ভোল্টেজ কত বের হয়ে যাবে, ভি ওয়ানটা হচ্ছে 4 ইকুয়ালস টু 10 মাইনাস ভিকিউ। সো ভিকিউ ইকুয়ালস টু 10 মাইনাস 4 ইকুয়ালস টু 6 ভোল্ট। তাহলে আমি ভিকিউ এই পয়েন্টে এসে কত ভোল্ট বাকি পাবো, দেখেন এই পয়েন্টের ভোল্টেজটা তাহলে এখন কত ভোল্ট হচ্ছে, 6 ভোল্ট। জিনিসটা খেয়াল করেন, বর্তনী থেকে তড়িৎ প্রবাহ হওয়ার সময় অ্যাকচুয়ালি এইখানে টোটাল 10 ভোল্ট এনার্জি ছিল, তার মধ্যে 4 ভোল্ট এনার্জি এই রোধে ব্যয় হয়েছে। তাহলে এখানে এসে কত ভোল্ট এনার্জি আছে, 6 ভোল্টের এনার্জি আছে। তড়িৎ যখন প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহের সময় আমার পি বিন্দুর ভোল্টেজ 10 ভোল্ট, এখনো কোনো যন্ত্রে কোনো রোধে তড়িৎ প্রবাহ ঢোকে নাই। তাহলে রোধে যদি তড়িৎ প্রবাহ না ঢোকে, কোনো কিছু ব্যয় হয় নাই, সো পি বিন্দু পর্যন্ত কোনো ভোল্টেজ ব্যয় হয় নাই, পুরো 10 ভোল্টই আছে কোষের। কিন্তু যেই কিউ বিন্দুতে আসছি, রোধের মধ্য দিয়ে আসতে হয়েছে। তাহলে রোধের মধ্যে আমি একটা কি ব্যয় করব, ভোল্টেজ ব্যয় করব। সেই ব্যয়িত ভোল্টেজটা কত ভোল্ট, 4 ভোল্ট। তাহলে কিউ বিন্দুতে এসে আমার ভোল্টেজ কত থাকবে হাতে, 6 ভোল্ট থাকবে। এইবার দেখি, আমি আবারও কিউ বিন্দু থেকে শুরু করে এইখানে গ্রাউন্ড যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমি আর বলি, আর পয়েন্টে যাব, এবং এইখানকার ভোল্টেজটা যদি আমার হয় ভি টু। দেখেন ভি টু ইকুয়ালস টু আই ইন্টু আর টু। তাহলে আই, আই কত, 2, এবং আর টু হচ্ছে, ভাইয়ারা ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকে, অন্তর্বিজয় আপনি বলছেন ভাই আরেকবার, আমি আরেকবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এবং ক্লাস যেহেতু রেকর্ডেড থাকতেছে, একই জিনিস আমি দুইবার বলার চেয়ে আমি পড়ানো শেষ করার পরে ভিডিওটা আরেকবার দেখে ফেলেন, কারণ একই জিনিস দুইবার বলে খুব বেশি বেনিফিট হবে না। আই ইন্টু আর টু, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আর আর টু যে ভোল্ট বিভবটা রোধটা আছে, আর টু রোধটা হচ্ছে 3 ওহম। তাহলে 3 দুগুণে কত, 6 ভোল্ট। ভিটুটা কত ভোল্ট, 6 ভোল্ট। এখন ভিটু যদি 6 ভোল্ট হয়ে থাকে, খেয়াল করেন ভিটু 6 ভোল্ট, তার মানে ভি কিউ আর, কিউ থেকে আর, তার মানে কি ভি কিউ মাইনাস ভি আর। এখন এই ভি কিউ আরটাই তো ভিটু। দেখেন ভি টু কত ভোল্ট, 6 ভোল্ট। ভিকিউ কত, ভিকিউ 6 ভোল্ট পাইছি, ভিআর এর মান বের হয়ে যাবে এখান থেকে। সো ভিআর ইকুয়ালস টু 0 ভোল্টই আসতেছে। সো খেয়াল করেন, তাহলে আমরা কিন্তু কি করতে পারতেছি, বিন্দুর ভোল্টেজ এভাবে বের করতে পারতেছি। সো আশা করি অ্যানালাইসিসটা বুঝছেন। এই অ্যানালাইসিস আপনাদেরকে করানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা আমি বুঝাই বলতেছি। 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জাস্ট এই কনসেপ্ট দিয়ে একটা এমসিকিউ আসছিল। অনেকেই সেই এমসিকিউ দেখে বলছে কোশ্চেনটা কঠিন, কিন্তু কোশ্চেনটা খুবই সহজ যদি আপনার এই কনসেপ্টটা জানা থাকে। সো আসেন আমরা এই কনসেপ্টটা ব্যবহার করে ওই 2012 সালে যে কোশ্চেনটা আসছিল, সেই কোশ্চেনের মতো একটা অনুরূপ কোশ্চেন সলভ করব। চলেন আমরা কোশ্চেন সলভ করি। আমি ম্যাথের কোশ্চেনটা আগে লিখি। ধরেন এখানে একটা কোষ আছে, বুঝবেন জিনিসগুলো খুব সোজা, আপনারা না খুব বেশি ভয় পায়েন না। চলতরিৎ খুব সোজা একটা চ্যাপ্টার, খুবই সহজ একটা চ্যাপ্টার, যদি ডেভেলপমেন্ট ঠিক মতো করতে পারেন। এখানে দুটা রোধ আছে। আচ্ছা তৌসিফ হাসান ভাইয়া, গ্রাউন্ড করা না থাকলে কিভাবে করব? ভাইয়া দেখাচ্ছি গ্রাউন্ড করা না থাকলে কিভাবে করবেন, এই ম্যাথ করতে করতেই শিখিয়ে দেব ইনশাল্লাহ। এটা একটা ম্যাথ। দেখেন এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা 10, 10 ভোল্টের একটা কোষ। এখানে একটা রোধ আছে, ধরেন এই রোধটা হচ্ছে মানগুলো এমন ভাবে সেট করি যাতে এটা হয় 2 ওহম, এটা 3 ওহম।
আর এটা হচ্ছে 6 ওহম আর এটা 4 ওহম। এই বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুটা হচ্ছে কিউ। আপনাকে জিজ্ঞেস করা হলো পি ও কিউ বিন্দু দ্বয় তার দ্বারা সংযুক্ত করা হলে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে। দেখেন আমার একটা বর্তনী দেওয়া আছে, এই বর্তনীতে গ্রাউন্ড দেওয়া নাই, সমস্যা নেই। আমার যদি গ্রাউন্ড দেওয়া না থাকে, আমি যেটা নেগেটিভ প্রান্ত আছে এটাকে গ্রাউন্ড ধরে নিব। এটাকে আমি গ্রাউন্ড ধরে নিচ্ছি, তাহলে এটাকে আমি 0 ভোল্ট ধরলাম, তাহলে এটা কত, 10 ভোল্ট। তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার 10 ভোল্ট, আর এই পয়েন্ট কত, 0 ভোল্ট। প্রশ্ন হচ্ছে অন্য কিছু ধরা যেত না? হ্যাঁ ধরতে পারতাম। তাহলে এটা যদি আমি -10 বলতাম, এখানে 0 বলতাম, করেন একই কথা। মানে ম্যাথ সলভ করে দেখবেন আমরা বিভব পার্থক্য মানে হচ্ছে পার্থক্য দেখবো, তো একই জিনিস আসবে। সো যদি কোনো বর্তনীতে গ্রাউন্ড দেওয়া না থাকে, কোষের যে পাশটা নেগেটিভ আছে ওইটাকে আমরা গ্রাউন্ড বা জিরো চিন্তা করে নিয়ে কাজ করে ফেলবো, তাহলে আমাদের ঝামেলাটা কমে যাবে। সো এখন দেখেন আমার এইখানে পি এবং কিউ এর কি দরকার, ভোল্টেজ দরকার। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে খেয়াল করেন। আমি এইভাবে বলি, যদি ভিপি গ্রেটার দেন ভিকিউ হলে পি হতে কিউ এর দিকে, আর ভিকিউ গ্রেটার দেন ভিপি হলে নিয়ামুল হাসান চৌধুরী, ভাইয়া গ্রাউন্ড করা থাকলে কেন ভোল্ট 0 হবে? ভাইয়া গ্রাউন্ডের মিনিং এ ওইটা, গ্রাউন্ড মানে হচ্ছে তাকে 0 ভোল্টেজে রাখা হচ্ছে। পৃথিবীর ভোল্টেজ কত হয়, 0 হয়। পৃথিবীর ভোল্টেজ কত ধরা হয়, 0 ধরা হয়। তাহলে পৃথিবীর ভোল্টেজ 0 ধরা হলে পৃথিবীর সঙ্গে যাকে সংযুক্ত করতেছি সে 0 ভোল্টেজে চলে যাবে। ভিকিউ গ্রেটার দেন ভিপি হলে কিউ হতে পি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। ওকে, এখন একটা জিনিস দেখেন, এখানে ভিপি যদি গ্রেটার দেন ভিকিউ হয় তাহলে পি থেকে কিউ এর দিকে যাবে, আর ভিকিউ গ্রেটার দেন ভিপি হলে কিউ থেকে পি এর দিকে যাবে। এখন আমার দরকার ভিপি আর ভিকিউ এর মান নির্ণয় করা। চলেন ভিপি এর মান নির্ণয় করতে যাই। আমি যদি ভিপি এর মান নির্ণয় করতে যাই, দেখেন ভিপি এই পি বিন্দুর ভোল্টেজ আমি নির্ণয় করব। একটা জিনিস খেয়াল করেন, 10 ভোল্ট থেকে 2 ওহম রোধের ভোল্টেজটা বাদ দিলে পি পাবো না? ফলো করেন একটু আমাকে। এখানে কত ভোল্ট ছিল, 10 ভোল্ট। এই 10 ভোল্ট থেকে 2 ওহমের যে ভোল্টেজ এটা বাদ দিলে কি পাবো, ভিপি পাবো। তাহলে ভিপি হচ্ছে 10 মাইনাস ভি অফ 2। একইভাবে ভিকিউ হচ্ছে 10 মাইনাস ভি অফ 6। আমি অ্যাগেইন রিপিট করতেছি, আমি পি বিন্দুর ভোল্টেজ চাই। তাহলে পি বিন্দুর ভোল্টেজটা কিভাবে পাবো, দেখেন 10 থেকে, আমি এখানে লিখতেছি 10 ভোল্ট থেকে এই 2 ওহমের যে ভোল্টেজটা এটা বিয়োগ করে দিলেই কি, 10 ভোল্ট থেকে 2 ওহমের রোধটা বিয়োগ করলে আমি পি এর ভোল্টেজ পাচ্ছি, এটা বলতেছি। তাহলে এটা কোথা থেকে আসছে সেটা আগে একটু দেখি, জিনিসটা আসছে কোথা থেকে। গ্রাউন্ড ছিল, দেখেন জিনিসটা আসছে ভি2, এই 2 ওহম রোধের ভোল্টেজ ইকুয়ালস টু কি, 10 মাইনাস ভিপি। তাহলে ভিপি ইকুয়ালস টু কত হয়, ভি2 মাইনাস 10 মাইনাস ভি2। ভিপি ইকুয়ালস টু 10 মাইনাস ভি2। যাদের এই ইকুয়েশনটা বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য এটা, যে দেখেন আমার 10 ভোল্ট থেকে ভিপি কে বিয়োগ করলে আমি কি পাবো, 2 এর ভোল্টেজটা পাবো। তাহলে ভিপি সমান 10 মাইনাস ভি2। একইভাবে এই 10 ভোল্ট থেকে কিউ এর ভোল্টেজটা বাদ দিলে 6 ওহমের ভোল্টেজটা পাবো। তাহলে 6 ওহমের ভোল্টেজটা যদি আমি পাই ওখান থেকে, ভিকিউ সমান 10 মাইনাস ভি6। এই যে দেখেন 10 ভোল্ট থেকে 6 এর যে ভোল্টেজ বাদ হয়ে গেছে ওটা বাদ দিলে কি পাবো, কিউ এর ভোল্টেজ পাবো। এখন ভি2 এবং ভি6 কিভাবে বের করবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমাদের এখন ভি2 এবং ভি6 বের করতে হবে। চলেন ভি2 বের করতে শিখি। দেখেন তো একটা জিনিস, আমার এদিকে আছে 10 ভোল্ট, এদিকে আছে কত ভোল্ট, 0 ভোল্ট। জিনিসটা দেখেন 2 ওহম আর 3 ওহম কিভাবে যুক্ত, সিরিজে যুক্ত না? আমরা, আমি আপনাদেরকে সিরিজে যখন যুক্ত থাকছে তখন ভোল্টেজ ডিভাইডার পড়ছি,
পড়াইছি। তাহলে ভোল্টেজ ডিভাইডার অনুযায়ী এই 2 ওহমের যে ভোল্টেজ V2 ইকুয়ালস টু, দেখেন এই যে সিরিজে সংযুক্ত দুইটা রোধ, এদের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 10 না? এই দুইটা নিয়ে চিন্তা করেন, এই অংশটুকু নিয়ে চিন্তা করেন। এটা দুই প্রান্তের প্রান্তীয় বিভব পার্থক্য হচ্ছে 10, 10। তাহলে ভি ইন্টু কত রোধ নিচ্ছি? 2, ভি আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। মনে পড়ে কিনা আপনাদের? দেখেন ভোল্টেজ ডিভাইডার গত ক্লাসে যখন পড়াইছি, সিরিজে কতগুলা রোধ যদি যুক্ত থাকে, যে কোনো রোধের ভোল্টেজ ইকুয়ালস টু কি হয়? ভি ইন্টু ওইটা রোধ ডিভাইডেড বাই সবগুলা রোধের সমষ্টি। তাহলে ভি, এখানে ভোল্টেজ কত দুই প্রান্তে? 10, রোধ কত? 2 ওহম, 10 ইন্টু 2 ডিভাইডেড বাই কি? সবগুলা রোধের যোগফল 2 যোগ 3, তাহলে 20 ডিভাইডেড বাই 5, তার মানে ভি টু বের হচ্ছে 4 ভোল্ট। সো ভি টু 4 ভোল্ট বের হচ্ছে। তাহলে 10 মাইনাস 4, সো ভিপি ইকুয়ালস টু 6 ভোল্ট। একইভাবে ভিকিউ যখন নির্ণয় করতে যাচ্ছি 10 মাইনাস ভি6, এবার তাহলে ভি6 নির্ণয় করতে হবে। ভি6 নির্ণয় করি, ভি6 দেখেন এবার যখন ভি6 নির্ণয় করব, এই যে রোধ দুইটা, এই রোধ দুইটা কিভাবে আছে? সিরিজে আছে। তাদের দুই প্রান্তের প্রান্তীয় বিভব পার্থক্য কত? 10 না? 6 এর মাথা এবং 4 এর তলা, এই দুই প্রান্তের বিভব পার্থক্য আছে 10 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য যদি 10 ভোল্ট থাকে প্রান্তীয়, 10 ইন্টু কোন রোধের মধ্যে দেখতেছি? 6 ওহম, 10 ইন্টু 6 ডিভাইডেড বাই মোট রোধ কত? 6 যোগ 4, 10। তাহলে ভি6 হচ্ছে 6 ভোল্ট। তাহলে 10 মাইনাস 6, 4 ভোল্ট। এটা হচ্ছে ভিকিউ। কে বড়? ভিকিউ বড় না ভিপি বড়? ভিপি গ্রেটার দ্যান ভিকিউ। তাহলে তড়িৎ প্রবাহিত হবে কোথা থেকে কোথার দিকে? পি হতে কিউ এর দিকে। পি হতে কিউ এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। দেখতে পাচ্ছেন আমরা যে কোনো বিন্দুর ভোল্টেজ আসলে এইভাবে বের করতে পারি। খুব সিম্পল থিওরি, আর কিচ্ছু না। এখন আমরা এটা শিখলাম কি বের করতে? বিন্দুর ভোল্টেজ বের করতে শিখে গেলাম। নেক্সট আমি যেটা আজকে আপনাদেরকে পড়াবো, আর একটা বর্তনী সলভ করাবো। আমি ওই যে আমার অ্যাকচুয়ালি আমি চলতরিৎ চ্যাপ্টারটা যখন পড়াই, সিম্পল সার্কিট গুলা দিয়ে আমি শুরু করি। মানে খুব সিম্পল সিম্পল সার্কিট করতে করতে তারপর কমপ্লেক্সে যাব। কারণ হচ্ছে আপনি যখন সিম্পল ইউনিট গুলা ডেভেলপ করতে শিখবেন, ওগুলাকে কম্বাইন করে কি হবে সেটা এমনিই বুঝে যাবেন আপনি। চলেন আমরা আর একটা প্রশ্নে যাই। এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। সো প্রথমে আমি এইটাকে বোর্ড স্টাইলে সলভ করব, তারপর আমি আপনাদেরকে মুখে মুখে সলভ করতে শিখাবো। এই প্রশ্নটা ছিল এরকম যে ধরেন কোনো একটা বর্তনীতে একটা কোষ আছে, এখানে একটা অ্যামিটার আছে। আপনারা জানেন তো অ্যামিটারের কাজ কি? অ্যামিটারের কাজ হচ্ছে কোন যন্ত্রের মধ্যে দিয়ে কি প্রবেশ করানো, তড়িৎ প্রবাহ কতটুকু প্রবেশ করতেছে সেটা মাপা। তাহলে অ্যামিটারের কাজ হচ্ছে কোন একটা বর্তনীতে মোট তড়িৎ প্রবাহের পরিমাণটা দেখানো। তাহলে এটা একটা অ্যামিটার যুক্ত আছে, নিচে 3টা রোধ যুক্ত ছিল, একটা, দুইটা, 3টা। প্রথমটার রোধ 10 ওহম, পরেরটার রোধ 10 ওহম। এই পরেরটার রোধটা জানা নাই, এক্স কত সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে অ্যামিটারে রিডিং দেওয়া ছিল 3.2 অ্যাম্পিয়ার এবং এখানে ভোল্টেজটা দেওয়া ছিল 12 ভোল্ট। কারেন্টটা এইভাবে ফ্লো করতেছে, এটা পজিটিভ এটা নেগেটিভ। জিজ্ঞেস করেছে এক্স এর মান কত। তাহলে দেখেন একটা খুব সিম্পল সার্কিট। আমার এই সিম্পল সার্কিট থেকে একটা রোধের মান অজানা, সেই অজানা রোধের মান বের করতে হবে। এইবার দেখেন আমার টোটাল কারেন্ট আই সমান কিন্তু 3.2 অ্যাম্পিয়ার, আর বর্তনীর টোটাল ভোল্টেজ কত? 12 ভোল্ট। তাহলে আমরা টোটাল কারেন্ট আই ইকুয়ালস টু 12 ডিভাইডেড বাই আর পি পাবো। তাহলে 12 ইকুয়ালস টু আই ইন্টু আর পি। এবার তাহলে 12 ইকুয়ালস টু আই হচ্ছে 3.2 ইন্টু আর পি। সো এখান থেকে আর পির মান পাওয়া যাবে 12/3.2। পেয়ে গেছি। এখন 12কে 3.2 দ্বারা যদি ভাগ করি কত হয় দেখি? 3.75। তুল্য রোধ 3.75 ওহম। এইবার আবার কয়টা রোধ আছে প্যারালালি? 3টা রোধ। তাহলে 1/10 যোগ 1/10 যোগ 1/x সমান 1/rp।
তাহলে 1/10 1/10 করলে 1/5 প্লাস 1/x ইকুয়ালস টু 1/3.75। তাহলে 1/x ইকুয়ালস টু 1/3.75 মাইনাস 1/5। এখান থেকে যদি x এর ভ্যালুটাকে আমরা সমাধান করে দেই, যেটা পাবো 1/3.75 মাইনাস 1/5, এটাকে ইনভার্স করলে 15 ওহম পাওয়া যাবে। x এর মান হবে 15 ওহম। দেখেন আমরা বোর্ড পরীক্ষায় এটা করব, বোর্ড পরীক্ষায় ম্যাথটা করব আমরা এটা, কিন্তু এইটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ। সো এখন তাহলে এটা এমসিকিউতে কিভাবে করব? আমার যদি বোর্ড পরীক্ষা এমসিকিউ হিসেবে এটা আসে, রিটেন হিসেবে না আসে, তখন কি করব? তখন কি করব সেটা দেখি। দেখেন তিনটা রোধের প্রত্যেকটাই 12 ভোল্টের সঙ্গে প্যারালালি কানেক্টেড না? আমরা বর্তনীটা আরেকবার রাখি, বর্তনীটা আরেকবার রাখবো। অ্যামিটার, এটা 3.2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, কারেন্টটা যাচ্ছে 10 10 এক্স 10 ওহম 10 ওহম এবং এক্স, এক্স এর মান কত বের করতে বলা হয়েছে। সো এখন দেখেন তিনটা রোধ প্যারালালি আছে, প্রত্যেকেই 12 ভোল্টের সঙ্গে যুক্ত আছে। খেয়াল করেন এই দুই প্রান্তের ভোল্টেজ আর এই দুই প্রান্তের ভোল্টেজ সমান কেন? একটা অ্যামিটার লাগানো থাকার পরেও কেন ভোল্টেজ সমান, সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ খুবই কম হয়। অ্যামিটারের কাজ কি? তড়িৎ প্রবাহ মাপা। তাহলে অ্যামিটারের নিজস্ব যদি আবার রোধ থাকে, সেক্ষেত্রে তো বর্তনীর তুল্য রোধ চেঞ্জ হয়ে যাবে। বর্তনীর তুল্য রোধ চেঞ্জ হলে আপনার অ্যাকচুয়ালি কারেন্ট যেটা, সেটার অ্যাকচুয়াল মান পাবো না। সো অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ সব সময় ধরা হয় কত? 0। এই যে অ্যামিটারটা আছে, এটার অভ্যন্তরীণ রোধটা তাহলে কত হবে? 0 হবে। এখন অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ যদি 0 হয়ে থাকে, এই যে এই অ্যামিটারে কোনো ভোল্টেজ ব্যয় হচ্ছে না, তার মানে প্রত্যেকটা রোধ কত ভোল্ট করে পাচ্ছে? 12 ভোল্ট করে পাচ্ছে। এবার তাহলে প্রথম রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা দেখেন 12 ভোল্ট হচ্ছে ভোল্টেজ, 10 ওহম হচ্ছে রোধ, তাহলে এখানে কারেন্ট হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার। সিমিলারলি এখানকার কারেন্টটাও 1.2 অ্যাম্পিয়ার। তাহলে 1.2 কত চলে গেছে? 2.4 চলে গেছে না? টোটাল কারেন্ট কত আসছিল? 3.2। 3.2 থেকে 2.4 চলে গেলে বাকি কত আছে? 0.8 অ্যাম্পিয়ার যাচ্ছে কার মধ্যে দিয়ে? এক্স এর মধ্যে দিয়ে। তাহলে এক্স এর মধ্যে কারেন্ট কত? 0.8, ভোল্টেজ কত? 12। তাহলে এক্স এর মান এক্স ইকুয়ালস টু রোধ ইকুয়ালস টু কি? ভোল্টেজ ভি ডিভাইডেড বাই কারেন্ট। তাহলে 120 ডিভাইডেড বাই 8 যদি করি, 8 15 120, এই যে দেখেন 15 ওহম। এমসিকিউ 30 সেকেন্ডের মামলা। সুতরাং তাহলে দেখেন আমরা আজকে কি কি শিখলাম? আমরা কারেন্ট ডিভাইডার শিখলাম, কিভাবে অনেকগুলি রোধ প্যারালালি সংযুক্ত থাকলে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেটা ক্যালকুলেট করতে শিখলাম, সঙ্গে এই যে জিনিসপত্রগুলো দেখলাম। এখন আসেন একটু পিছনের একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমি আপনাদেরকে কোষের অভ্যন্তরীণ রোধের কথা বলছিলাম, যে অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্টেজ এই জিনিসগুলো বলছিলাম। এখন প্রশ্ন হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ থাকা ভালো কি খারাপ? কোষের অভ্যন্তরীণ রোধ ভালো নাকি খারাপ? মানে কেন বিজ্ঞানীরা গবেষণা করে অভ্যন্তরীণ রোধ 0 করে ফেলেন না? কেন কোষের অভ্যন্তরীণ রোধ রাখা হয়? সো whether internal resistance is good or bad? অভ্যন্তরীণ রোধ কি ভালো না খারাপ সেটা এখন আমরা দেখব। চলেন একটু একটা কোষ নেই এবং অভ্যন্তরীণ রোধ থাকলে কি হয় না থাকলে কি হয় সেটা দেখি। একটা কোষ নিলাম, এই কোষ 10 ভোল্টের, কোনো অভ্যন্তরীণ রোধ নেই, একটা তড়িৎ যন্ত্রের সঙ্গে কানেক্টেড, এটা একটা তড়িৎ যন্ত্র, এই তড়িৎ যন্ত্রের সঙ্গে কানেক্টেড করছি একটা ব্যাটারিকে। তাহলে এই ব্যাটারিতে প্লাস মাইনাস 10 ভোল্ট, সো অভ্যন্তরীণ রোধ 0।
একটা শূন্য অভ্যন্তরীণ রোধের কোষের সঙ্গে আমি বাইরের একটা বাহ্যিক রোধ যুক্ত করছি। বাইরের বাহ্যিক রোধটা হচ্ছে ধরেন 10 ওহম। তাহলে এখানে কারেন্ট যেটা ফ্লো করবে ন্যাচারালি I ইকুয়ালস টু 10 ভোল্ট ডিভাইড বাই 10 ওহম ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। বুঝতেছেন? তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। আমার যদি একটা অভ্যন্তরীণ রোধ থাকে কোষে, এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, এটা 0.1 ওহমের অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ ছোট মানের হয়, খুব বেশি বড় হয় না। এটা 10 ভোল্ট প্লাস মাইনাস, এটা হচ্ছে 10 ওহম। তাহলে এইখানে যে কারেন্টটা যাবে এই কারেন্ট I ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই 10 যোগ 0.1। এখন দেখেন 10 ডিভাইডেড বাই 10.1 0.99, কারেন্ট একটু কমে গেছে, সমস্যা নেই, কারেন্ট একটু কমছে। এখন যদি কোনো কারণে বর্তনীতে শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হওয়া মানে হচ্ছে রোধের দুই সংযোগ বিন্দু একত্রে সংযুক্ত হয়ে যাওয়া। সো শর্ট সার্কিট কিচ্ছু না, রোধের দুই বিন্দু একত্রে কোনোভাবে সংযুক্ত হয়ে গেলে সেটাকে বলা হয় শর্ট সার্কিট। এখন আমার যদি শর্ট সার্কিট হয়ে যায়, এখানে বাম পাশের যে চিত্রটা আছে, বামের চিত্রে শর্ট সার্কিট হয়ে গেছে, ধরেন এটার সঙ্গে এটা কানেক্টেড হয়ে গেছে, শর্ট সার্কিট হয়েছে, শর্ট। তাহলে দেখেন আমার যখনই শর্ট সার্কিট হবে তখনই তড়িতের ধর্মই হচ্ছে যে জায়গায় রোধ যত কম সেদিকে তত বেশি কারেন্ট যাবে। দেখেন একটু আগে আপনাদেরকে আমি যখন ম্যাথটা করাচ্ছিলাম, একটু পিছনে যাই, আমি অ্যানালাইসিস গুলো আপনাদেরকে সব সময় নিয়ে দেখাচ্ছি একটাই কারণে, এই তড়িৎ প্রবাহ আপনাদের কাছে সবাই সব কঠিন করে ফেলে। একটু দেখেন ভাইয়ারা, কয়টা রোধ? চারটা, 3, 6, 2, 1। চারটা রোধের মধ্যে কোন রোধে কারেন্ট সবচেয়ে বেশি? 1 ওহম রোধে কারেন্ট সবচেয়ে বেশি গেছে। তার মানে যার রোধ যত কম তার মধ্যে কারেন্ট কি তত বেশি। কারেন্ট রোধের কি? ব্যস্তানুপাতিক। তাহলে রোধ কম হলে কারেন্ট বেশি হবে, রোধ বেশি হলে কারেন্ট কি হবে? কম হবে। এখন আমার যদি এইখানে শর্ট সার্কিট হয়ে যায়, এই শর্ট সার্কিটের মধ্য দিয়ে যখন কারেন্টটা যাবে, এই কারেন্টটা অসীম মানের কারেন্ট হয়ে যাবে। শর্ট সার্কিট হলে বর্তনীর প্রবাহ, দেখেন আমি শর্ট সার্কিট হলে বর্তনীটাকে আঁকি, কোনো অভ্যন্তরীণ রোধ নাই, শর্ট সার্কিট হয়ে গেছে, তার মানে রোধটাই বাদ পড়ে গেছে। দেখেন রোধটা বাদ, কারণ যে রোধ যত কম তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তত বেশি। সো এখন ওই রোধের দুই প্রান্ত, এই যে দেখেন একটু খেয়াল করেন, শর্ট সার্কিট হলে এই 10 ওহম রোধের এক প্রান্ত, এই প্রান্তটা যদি এ হয়, এই প্রান্ত দেখেন তো, এই যে তারের মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই তো, ভোল্টেজ ডিফারেন্স না থাকলে এটাও এ এটাও এ, 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 0। তাহলে বিভব পার্থক্য 0 হলে কারেন্ট কত হবে? 0। সো 10 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট নাই, তাহলে 10 ওহমের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না থাকে তাহলে ওটা বাদ। কিন্তু ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 10। ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 10। তাহলে এখন এই বর্তনীতে কারেন্ট যেটা যাবে, দেখেন কোনো রোধ নাই কিন্তু বিভব পার্থক্য আছে, এই কারেন্টটাকে যদি আমরা আই প্রাইম বলি, আই প্রাইম ইকুয়ালস টু ভোল্টেজ কত? 10, রোধ কত? 0। অসীম মানের একটা কারেন্ট যাবে এবং বর্তনী পুড়ে ফেলবে। তাহলে বাম পাশের বর্তনীটা যদি শর্ট সার্কিট হয়, অসীম মানের কারেন্ট চলে যেয়ে বর্তনী পুড়ে যাবে। কিন্তু ডান পাশের বর্তনী যদি শর্ট সার্কিট হয়, ধরেন এখানে শর্ট সার্কিট হয়েছে, এটাও এ এটাও এ, কোনো প্রবলেম নাই। আমার যেই এটাকে আমি শর্ট সার্কিট করছি, এখানে দেখেন 10 ভোল্ট 10 ভোল্টের মতো আছে, কিন্তু তার সঙ্গে একটা অভ্যন্তরীণ রোধ ছিল না 0.1 ওহমের। সো এখন এইখান দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা আই প্রাইম যদি হয়, এই সিনারিতে আই প্রাইম হচ্ছে 10 ডিভাইডেড বাই 0.1। কারণ কোষের সঙ্গে যে অভ্যন্তরীণ রোধটা আছে, এই অভ্যন্তরীণ রোধটা এখন বর্তনীর রোধ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কারেন্টটা বাড়তেছে কিন্তু সেটা অসীম হয় নাই, তার মানে যন্ত্র পুড়বে না, ব্যাটারি পুড়ে যাবে না। সো অভ্যন্তরীণ রোধ না থাকলে শর্ট সার্কিট হওয়া মাত্রই ব্যাটারি কি হবে? পুড়ে যাবে। অভ্যন্তরীণ রোধ
না থাকলে শর্ট সার্কিট হলেই ব্যাটারি পুড়ে যাবে। তাহলে অভ্যন্তরীণ রোধ ভালো না খারাপ? অবশ্যই ভালো এবং অতিরিক্ত ভালো। সুতরাং প্র্যাকটিক্যালি সব সময় অভ্যন্তরীণ রোধ রাখা হয়, কখনোই অভ্যন্তরীণ রোধ কি করা হয় না? শূন্য করা হয় না। এইবার আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাবো আসলে শর্ট সার্কিট কিভাবে হয়। ভাইয়া, এই যে রোধটা আছে, রোধের দুই প্রান্ত কেন সংযুক্ত হয়ে গেল? মানে কি সমস্যা? রোধের দুই প্রান্ত তো সংযুক্ত হওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু দুই প্রান্ত কিভাবে সংযুক্ত হবে, কখন কখন সংযুক্ত হবে, কি কি সিনারিওস তৈরি হতে পারে, এই সিনারিওস গুলো আমি এখন আপনাদেরকে একটু একটা বর্তনী এক্সাম্পল দিয়ে দেখাবো। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট সার্কিটটা হইতে পারে। আচ্ছা, আসছি। আমি আমি অ্যাকচুয়ালি তার খুঁজতেছিলাম, এই জন্য দেরি হইলো, আপনাদের বলে যাওয়া দরকার ছিল। তার খুঁজে বের করলাম যে শর্ট সার্কিট দেখাবো আপনাদেরকে। ওকে, দেখেন, এই যে আমার এখানে বিশাল একটা তারের গাঁটটি আছে, এই যে একটা তারের গাঁটটি, একটা তারের গাঁটটি, বিশাল তারের বান্ডিল। সো এই যে দেখেন, এই যে এখানে পোর্ট আছে একটা, এই পোর্টের দুইটা বিন্দুতে আমি কানেকশন দিতে পারি। তাহলে পোর্টের দুইটা বিন্দুতে কানেকশন আমি দিব, এবং আমি এই যে প্লাগটা আছে, এই প্লাগে কয়টা পিন? দুইটা পিন। দেখেন কয়টা পিন? দুইটা পিন। দুইটা পিনের মাধ্যমে আমি কানেকশনটা তৈরি করব। এই কানেকশনটা আমি দিব এখানে কোনো একটা যন্ত্রকে লাগাবো। এখন একটা জিনিস খেয়াল করেন, দুইটা পিন, তার মানে আমার এর ভিতরে কি একটা তার না দুইটা তার? দুইটা তার আছে। সো আমার এই তারের বাইরে এটা ইনসুলেশন, ইনসুলেশন বা একটা আবরণ, যাতে এটা কি থাকে, এটা যাতে অন্য কাউকে শক না দেয়, কোনো কাউকে যাতে এটা শক না দেয়। কিন্তু ভিতরে কয়টা তার আছে? দুইটা তার। যদি কোনো কারণে তার দুয়ের মাঝখানে, দুইটা তারের মাঝখানে যে ইনসুলেশন আছে, ইনসুলেশনটা নষ্ট হয়ে যায়, তাহলে শর্ট সার্কিট হবে। সো শর্ট সার্কিট হওয়ার জন্য কিচ্ছু দরকার নেই। একটা তার দিয়ে আপনি কানেকশন দিচ্ছেন, আপনি জানেনও না যে তারের মধ্যে দুইটা তার আছে। সো ভিতরে কোথাও উত্তাপে ভিতরের ইনসুলেশন যদি নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি শর্ট সার্কিট হয়ে যাবে। আর শর্ট সার্কিট যদি হয়ে যায়, তাহলে যদি অভ্যন্তরীণ রোধ না থাকে, কারেন্টের মানটা কি হবে? অসীম মানের একটা কারেন্ট হবে। অসীম মানের কারেন্ট হলে জিনিসটা পুড়ে যাবে। আজকে তো তার অ্যাকচুয়ালি কাটা অবস্থা নাই, আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তার কেটে দেখাবো যে তারের ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে। সো একটু তার কেটে দেখালে তখন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। সো বাসায় একটু খুঁজলে আরো তার পাবো, আমার বাসায় প্রচুর তার তুর আছে। সো মানে কোন একটা তারকে কেটে আমি তারপর দেখাবো কিভাবে শর্ট সার্কিটটা করা যায়। সো আশা করি অভ্যন্তরীণ রোধের ব্যাপারটা আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে। সো এই যে দেখেন, অভ্যন্তরীণ রোধটা তাহলে সব সময় ভালো, কখনোই অভ্যন্তরীণ রোধ খারাপ না। ওকে, আজকে এই পর্যন্তই, অভ্যন্তরীণ রোধ পর্যন্তই। ঈদের আগে আজকে আপনাদের লাস্ট ক্লাস, আজকে হচ্ছে ঈদের আগে লাস্ট ক্লাস। কিছু জিনিস রিমাইন্ডার দিব। রিমাইন্ডার নাম্বার 1,
ফাঁকিবাজি তো সবাই করতেছি, আপনারাও করতেছেন, আমিও করতেছি। আমি কি ফাঁকিবাজি করতেছি, অনেকগুলা লেকচারের স্লাইডের পিডিএফ আপনাদের দেওয়া হয় নাই। সো এই ঈদের ছুটিতে আমার একটা কাজ হচ্ছে লেকচার স্লাইডের পিডিএফ গুলো আপলোড করে, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনাদের পরীক্ষা দিচ্ছেন, আল্লাহর রহমতে অনেকের পরীক্ষা দুর্দান্ত ভালো হয়েছে, কিন্তু আমি এখনো পরীক্ষার খাতা দেখি নাই। আমি আসলে ঈদের মধ্যে পরীক্ষার খাতাগুলো দেখবো। সো এখন আপনাদের কাজ কি? নিয়ামুল হাসান চৌধুরী একটা কোশ্চেন করছেন, 2 পিন আর 3 পিনের সকেটের কি ফাংশন আলাদা? হ্যাঁ ভাইয়া, 2 পিন আর 3 পিনের সকেটের ফাংশন আলাদা। 3 পিনের সকেটের আর একটা পিন হচ্ছে আর্থিং বা ওই গ্রাউন্ডটা। সো আপাতত 3 পিন নিয়ে চিন্তা করার দরকার নেই, আগে 2 পিন বুঝেন, 3 পিন পরে বড় হয়ে বুঝলেও সমস্যা হবে না ইনশাল্লাহ। 3 পিনের থার্ড পিনটা হচ্ছে গ্রাউন্ডিং। ওকে, যেটা বলতেছিলাম, আপনাদের কাজ হচ্ছে দেখেন স্থির তড়িৎ কিন্তু গুছিয়ে আমাদের শেষ হয়েছে। সো আপনারা স্থির তড়িৎ নিয়ে পড়ালেখা শুরু করে দেন। আমি স্থির তড়িতের শীটটাও আপলোড করে দিব ইনশাল্লাহ এর মধ্যেই। সো তাপগতিবিদ্যার শীট আপলোড করে দিছি, এবার আমার কাজ হচ্ছে স্থির তড়িতের শীট আপলোড করে দেওয়া। আপনারা পড়বেন, এবং যারা এখনো পিছিয়ে আছেন, হয়তোবা তাপগতিবিদ্যা শেষ হয় নাই বা স্থির তড়িৎ পুরোটা শেষ হয় নাই, কাইন্ডলি পুরোটা শেষ করেন, কারণ তা না হলে পরের দিকে যে ধরা খাবেন। ঠিক আছে? ওকে, আপনাদের সঙ্গে তাহলে নেক্সট ক্লাস হবে কবে? এই নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবার। কোন বৃহস্পতিবার? আজকে বৃহস্পতিবার, এর পরের বৃহস্পতিবার, মাঝখানটা ঈদের ছুটি থাকবে ইনশাল্লাহ সবার। ভালো মতো সবাই ঈদ কাটান ইনশাল্লাহ, সবার জন্য শুভকামনা রইল। এবং একটু পড়ালেখার সঙ্গে অ্যাটাচ থাকেন, পড়ালেখা থেকে সম্পূর্ণরূপে ডিটাচড হয়েন না। ফাইনালি আর একটা রিমাইন্ডার, আপনাদের যারা এখনো, এই যে আমি গ্রুপে একটা ফর্ম পূরণ করতে দিছি, যারা ফর্ম পূরণ করবেন না তারা কিন্তু আইডি নাম্বার পাবেন না। আর আইডি নাম্বার না যদি থাকে আপনার, নেক্সট মান্থে আপনার মেম্বারশিপ থাকবে না। সো আমার এই গ্রুপে যে ফর্মটা দেওয়া আছে, অতি অবশ্যই ফর্মটা পূরণ করেন। ফর্ম পূরণ করতে পয়সা লাগবে না, এমনিতেই খালি ঢুকে ফর্মটা পূরণ করে দিয়েন আপনার তথ্যগুলো দিয়ে, কারণ দেখলাম গ্রুপ মেম্বার্স অনেক, কিন্তু ফর্ম পূরণ করছে অল্প কিছু মানুষজন। সো যদি আপনি ক্লাস রেগুলারলি দেখেন, তার মানে আপনি ফর্ম অবশ্যই পূরণ করবেন। এখন যারা শুধু শুধু হুদাই গ্রুপে বৈশা আছে, কোনোদিন আমার ভিডিও দেখে না, আমার কথায় তার কোনো গরজও নাই, তার গ্রুপে থাকারই বা কি দরকার, তাই না? সো কাইন্ডলি এখনো যদি কেউ থাকেন ফর্মটা পূরণ করেন নাই, তাহলে ফর্ম পূরণ করেন। কারণ ফর্ম পূরণ করা না থাকলে আমি ধরে নিব আপনি ইনঅ্যাক্টিভ মেম্বার, আপনাকে আমি গ্রুপ থেকে মেম্বারশিপটা ফর দ্য টাইম বিং আমি ক্যান্সেল করে দিব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম।